গোপালগঞ্জের গণহত্যার দায় ১ নম্বর আসামি হবেন খুনের অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এই ৯ জন মানুষকে হত্যা করে ইউনূস সরকার এবং তার সন্ত্রাসী বাহিনী কি পেল? গোপালগঞ্জ স্পষ্ট মেসেজ দিয়েছে, এবার থামা তোদের মব সন্ত্রাস। এদিকে এবার গোপালগঞ্জের ঘটনায় ডক্টর ইউনূস কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। সারা দেশ তুলপাড় হওয়াতে জাতিসংঘ কঠিন অ্যাকশন নিচ্ছে। আওয়ামী লীগ এবার যুদ্ধের ঘোষণা দেয়, সারা দেশেই জরুরি অবস্থা চলছে। নিঃসন্দেহে আমি যে মুহূর্তে ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী? দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত বিশ্লেষণ। গোপালগঞ্জের এই সংঘর্ষের দায় কার? এই পরিস্থিতির দায় কার? এই পরিস্থিতির জন্য দায়ী কে? নিশ্চয়ই আমরা সেই জায়গায় যাবো এবং আপনারা সবাই যে যার মতন যার অবস্থান থেকে বিশ্লেষণ করছেন। তবে কিছু প্রশ্ন আছে। কিন্তু আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন। আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন। গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? তাদের রক্ত নাই শরীরে? এই আর্মির ভেতর থেকে সবসময় ষড়যন্ত্র উঠে এসেছে। আর্মিকে খুব সাবধান করে দিচ্ছি, আপনারা যা করছেন ভালো হচ্ছে না। আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। এই পোস্টটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জেনজেট এইরকম অনেক পেজ থেকে সরানো হচ্ছে। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। দর্শক, কি হতে যাচ্ছে আজ? ভালো নেই গোপালগঞ্জ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের আদেশে আবারও ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। কারফিউ ভেঙে সেনাবাহিনীকে ধাওয়া করলো তারা। কাজ হলো না, 144 ধারা জারি করেও পালাচ্ছে সেনাবাহিনী। এইভাবেই দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে এবং চাঞ্চল্যকর অনেক পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গোতকালকে গোপালগঞ্জের ঘটনার পর আজকে বাংলাদেশে ডক্টর ইউনূসের উপর চাপ পড়তেছে। সমন্বয়ক, উপদেষ্টা সবাইকে দোষারোপ করা হচ্ছে যে কেন সমন্বয়করা গোপালগঞ্জ গিয়েছিল। দর্শক শ্রোতা, অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম যেমন জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে এখন তথ্য দিচ্ছে, বাংলাদেশের উপর অ্যাকশন নিচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা এক প্রকার যুদ্ধের ঘোষণা দিয়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, গোপালগঞ্জের ঘটনার পর কি হচ্ছে দেশের মধ্যে এবং আজকে সন্ধ্যার পর কি হচ্ছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন। গোপালগঞ্জের গণহত্যার দায় ১ নম্বর আসামি হবেন খুনের অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে তার পারিষদবর্গ। তার একজন উপদেষ্টা ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন ঢাকা থেকে তারা সবকিছু মনিটর করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল যে ভিডিও কনফারেন্সের মধ্য থেকে ওই উপদেষ্টা এবং অন্যরা মিলে গোপালগঞ্জের ঘটনা মনিটর করছেন এবং প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছেন। নির্মমভাবে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যিনি গুলি করছেন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট গুলি কর। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কখনো কোনো মব হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তাদের থামাবার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করা যায়, যদি রাবার বুলেট নিক্ষেপ করা যায়, যদি আরো প্রয়োজন হয় পায়ে বা কোমরের নিচে গুলি করা যায়। এরকম সিচুয়েশন হলে এক্ষেত্রে ডাইরেক্ট গুলি করা। এবং এ পর্যন্ত যে কজন মৃত্যু মুখে ঢলে পড়েছেন তাদের প্রত্যেকেরই শরীরে গুলির কারণে মৃত্যু হয়েছে, এভাবে রিপোর্ট পাওয়া গেছে। ফলে গুলি করেই যে তাদেরকে হত্যা করা হয়েছে এটা আর বলার অবকাশ রাখে না, এটা স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জের মানুষেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন, এই ঘটনায় পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি কার আদেশ নিয়ে করেছিলেন? সেনাপ্রধান আপনার নিয়ন্ত্রণে আছে, সেনাবাহিনী, র্যাব প্রধান আপনার নিয়ন্ত্রণে আছে, পুলিশ প্রধান আপনি তো রিটায়ারমেন্টে বাড়ি থেকে ফিরে আসা আবার নতুন করে চাকরি পাওয়া, তারপর বলবো আপনার নিয়ন্ত্রণে কি আছে এগুলি? যদি না থেকে থাকে তাহলে আপনাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই হত্যাকাণ্ডের দায় আপনি নিচ্ছেন না। আর যদি স্টেটমেন্ট না দেন তাহলে আইনানুগ প্রক্রিয়ায় ধরে নেওয়া হবে আপনাদের কমান্ডে এটা হয়েছে। আর আপনাদের কমান্ডে এটা যখন হবে তখন অবশ্যই কমান্ডার হিসাবে কমান্ডিং লায়াবিলিটিসে মানবতা বিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন। এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। আর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে আসছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা, ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া, এরকম উস্কানি দেওয়ার ঘটনায় দেশে এবং দেশের বিদেশ থেকে, দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছিল, সেই উস্কানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন সম্পৃক্ত হলো? কিভাবে তারা এই ঘটনা যারা ঘটাতে চায় তাদেরকে উস্কে দিচ্ছেন? আজকেও গোপালগঞ্জে তারা যে ভাষায় বক্তব্য রেখেছেন ইনকলাব জিন্দাবাদ, যেটা পাকিস্তানের স্লোগান ছিল, এইভাবে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, দায় আপনারা এড়াতে পারবেন না। সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে সরাসরি দেখা গেছে ভিডিও কনফারেন্স করে মনিটর করতে, তার সঙ্গে আরো উপদেষ্টা এবং পুলিশ প্রধানরা। তাহলে গোলাগুলি যা হয়েছে তারা করেছেন, আর তারা এককভাবে কোনো গোলাগুলি করতে পারেন না। তাদের সম্মিলিতভাবে দায়িত্ব রয়েছে। ডক্টর ইউনূস তার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি শব্দ নাই। তাহলে এই হত্যাকাণ্ডকে তিনি ওন করেন। ইতোপূর্বেও তিনি পুলিশ হত্যা সহ যারা সাংবিধানিক দায়িত্বে ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এভাবে একটা চিরকুট ইস্যু করেছিলেন। কেউ কেউ আবার ইন্ডেমনিটি, যারা নির্বোধ তারা জানে না ইন্ডেমনিটি কোনো এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া যায় না।
আর এক্সিকিউটিভ অর্ডারেও 1975 সালে 26শে সেপ্টেম্বর ইন্ডেমনিটি জারি করা হয়েছিল। 1979 সালে জাতীয় সংসদে সেটাকে আইনে পরিণত করা হয়েছিল। তারপরে কিন্তু সেই ইন্ডেমনিটি থাকে নাই। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে। কাজেই ডক্টর ইউনূস যিনি অসাংবিধানিক, যারই কোনো লিগাল অথরিটি নাই, তিনি খুনের দায় থেকে কেউকে মাফ করতে চাইলে এটা মাফ হয় না। তবে ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না। ইউনূস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে তার পালিয়ে যাওয়া এখন বোধহয় সম্ভব হবে না, কারণ এত রক্তের দাগ যার হাতে। তিনি নিজেই স্বীকার করেছেন যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনাকে সরিয়েছেন। আপনারা যুদ্ধ করতে আসুন। আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি, পুলিশ এদের দিয়ে এসেও লাভ হয় না গোপালগঞ্জে, বুঝতে পেরেছেন। আর খালি হাতে বা এই সশস্ত্র পাহারা ছাড়া অস্তিত্ব টিকবে না। আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছিলাম, আমরা জানতে চাই কোন আইনে তাদের এই প্রোটোকল দেওয়া হয়েছে। আমরা জানতে চাই কার হুকুমে সেনাবাহিনীর সশস্ত্র টিম এভাবে ভারী অস্ত্রসহ মেশিন গানের মতো যন্ত্র নিয়ে এখানে এসেছে এবং সেই গানে করে এদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। কার হুকুমে সেনাবাহিনী অস্ত্র চালালো, কার হুকুমে পুলিশ এভাবে গুলি করলো, কার হুকুমে বিজিবি এই নৃশংসতা চালালো? নিশ্চয়ই ডক্টর ইউনূসের হুকুমে, তার পারিষদবর্গের হুকুমে। সেনাপ্রধান, আপনার কাছ থেকে আমরা স্টেটমেন্ট চাই, র্যাব প্রধান স্টেটমেন্ট চাই। স্টেটমেন্ট দিলেও যে রক্ষা হবে তা বলা যায় না, কিন্তু স্টেটমেন্ট না দিলে আপনারাই যে ঘটনার অনুঘটক, আপনাদের নির্দেশেই যে ঘটনা ঘটানো হয়েছে, আইন, সংবিধান, ক্যাবিনেট ডিভিশনের ডিসিশন সবকিছু উপেক্ষা করে ঘটানো হয়েছে, এটা স্বীকৃত। এটাকে আইনের ভাষায় বলে কনফেশন, এটাকে বলা হয় স্বীকারোক্তি। এই স্বীকারোক্তির জন্য ভবিষ্যতে বিচারের সময় খুব বেশি সাক্ষীরও প্রয়োজন হবে না। আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। 16 জুলাই গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী তা নিয়ে বুধবার 16 জুলাই দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত, বিশ্লেষণ, সমালোচনা, আলোচনা, অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ মানুষ এই ঘটনার জন্য সরাসরি এনসিপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা সরকারকে দোষারোপ করছে, ট্র্যাডিশনাল মিডিয়াতে যারা কথা বলছেন তাদের মধ্যে হাতে গোনা 2-4 জন ছাড়া, এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা দায়ী করছেন। কিন্তু আসলে কেন, সেই বিষয়টি একটু আলোচনা আনবো এবং এটিও বলে রাখি যে তারা যে কথাগুলো, যে প্রশ্নগুলো উত্থাপন করছেন একেবারে যে অযৌক্তিক নিশ্চয়ই তা নয়। 5 আগস্টের আগে অভ্যুত্থানকে কেন্দ্র করে বা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী, পশ্চিমাদের কতটা প্লট নির্মাণ করা ছিল এই আন্দোলনে, এবং আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের বাইরে কারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই প্রশ্ন বা প্রসঙ্গটি যদি আমি একেবারে বাদও দিই, আপাতত বাদ দিতে চাই। কিন্তু এ কথা তো সত্য, আওয়ামী লীগের 15.5 বছরের যে দুঃশাসন, যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদের সামনে দিনের পর দিন উপস্থাপন করেছে, তার জন্য তো প্রকাশ্যে তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। সত্য কথা তো, কোনো ধরনের উপলব্ধি তারা প্রকাশ করছে না। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা যে যখন ব্যক্তিগত পর্যায়ে কথা হয় তখন অনেকেই বলেন তাদের অনুভূতির কথা, তারা নিজেরা কতটা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ সে কথাও তারা প্রকাশ করেন, কিন্তু প্রকাশ্যে সেই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। অতএব বলার কোনো সুযোগ নেই যে তাদের মধ্যে অনুশোচনাটি আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন, সেই জায়গা থেকে কি আমরা ধরে নেব যে শুধুমাত্র আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী চরিত্র, অন্তত 15.5 বছর তাদের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে, 16 জুলাইয়ের যেই রণক্ষেত্র তার পিছনে সেগুলোই দায়ী, সেগুলোই কাজ করেছে? অন্তত অধিকাংশ রাজনৈতিক দল সেই মন্তব্যই করছে। তারা কি বলছে যে এই সহিংসতা দেশের গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। খেয়াল করুন, সরকার যে এমনিতেই দুর্বল, সরকারের যে আসলে কোনো কিছু করার থাকলেও করছে না, বোবা কানা কালা হয়ে আছে, সেই কথাগুলো আর এখানে উল্লেখ করা হচ্ছে না। বলা হচ্ছে যে দুর্বল করা হচ্ছে সরকারকে। এই সরকার যে নির্বাচন দেবে না, নির্বাচনের নামে নানান ধরনের টালবাহানা করছে, নাটক করছে, তারা অন্য জায়গায় এই কথাগুলো বললেও এক্ষেত্রে আবার সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে এবং তারা আশঙ্কা করছে যে এগুলোর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এবং জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার হুমকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগের এই প্রসঙ্গটির বাইরে অন্য জায়গায় কিন্তু আবার এই সব কিছুর কারণে সরকারকে দায়ী করছে, কিন্তু এই জায়গায় এসে আবার সবকিছু আবার আওয়ামী লীগকে কেন্দ্রীভূত করা হচ্ছে। বড় অদ্ভুত না? আসলেই অদ্ভুত। এখন প্রশ্ন হচ্ছে কেন রাজনৈতিক দলগুলো এবং কোনো ব্যক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিলেও তারা
এর প্রকৃত কারণগুলো উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না বা করছেন না এই কারণে, 1 নম্বর কারণ, আওয়ামী লীগের পক্ষে কথা বললেই এই মুহূর্তে তাদেরকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করা হতে পারে, তার একটি ভয় আছে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই বা এনসিপি সরকারের বিরুদ্ধে কথা বললেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে 16 তারিখে যৌক্তিক আলোচনাটি করলে সেগুলো প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে ফিরে যেতে পারে, আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এই ভয় থেকেই প্রকৃত কারণগুলো কেউ প্রকাশ্যে উচ্চারণ করছে না। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে যারা কথা বলছেন তাদের একটি প্রচন্ড ভয় আছে এই মুহূর্তে মব ভায়োলেন্সের শিকার হওয়া। 4 নম্বর কারণটি হচ্ছে যারা প্রায় বলে থাকেন যে বাংলাদেশে দল আসলে দুটি, একটি আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। অতএব সেই এন্টি আওয়ামী লীগ অবস্থান থেকে সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেই, খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যেই কথাগুলো এর আগে আমি নিজেও বলেছি, 16 তারিখ কয়েক দফায় আমার বিভিন্ন কন্টেন্টে আমি বলেছি যে কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সংগঠিত হয়ে মাঠে নামলো। সত্য কথা, তাদের উপরে কেউ হামলা করেন, তারা নামলো কেন? নামলো এই কারণে তাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ড্রোন দিয়ে হামলা চালানো, এগুলো তো কয়েক মাস ধরে বলা হচ্ছে। এই জায়গা থেকে তারা আগে থেকেই প্রতিরোধ করে তুলতে চেয়েছে। 2 নম্বর হচ্ছে আবারও সে পুরনো কথা বলি, সব জায়গায় বলা হলো জুলাই পদযাত্রা, এখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এক ধরনের উত্তেজনা সৃষ্টি করা। এবং যেহেতু 32 নম্বর রক্ষা করা সম্ভব হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকিয়ে দেখেছে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই জায়গা থেকে তারা আর কারোর উপরে আস্থা রাখতে পারেনি। এবং আগে থেকেই তারা বলেছিল যে এনসিপির নেতাকর্মীরা এখানে এসে যদি সভা সমাবেশ করে যায় শান্তিপূর্ণভাবে, তাদের কোনো আপত্তি নেই, তবে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। যদিও তারা আগে থেকেই একটা উত্তেজনা তৈরি করেছে, আমি তো বললাম যে কেন আগে থেকে উত্তেজনা তৈরি করা আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সংগঠিত হওয়া। কিন্তু এনসিপি নেতাকর্মীরা যখন গোপালগঞ্জ পৌঁছে সভা মঞ্চে উপস্থিত হলেন, বক্তব্য দেন, তাদের বক্তব্যের কি ছিল ভাষাগুলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বক্তব্য, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। নাহিদ ইসলাম বলছিলেন যে আমরা এবার মুজিববাদে অবসান লিখব, 1972 সালে সংবিধানকে কবর দিব। এবং 24-এর চেতনায় গোপালীদের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান ওঠে। তখন এই যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কি করার ছিল? মানে এইগুলো কি যুক্তি নয় তাদের পাল্টা হামলা, মানে দ্বিতীয় দফায় হামলা বা দফায় দফায় হামলা করার পিছনে? এই সাইকোলজির বিষয়গুলো আমরা কেউ সামনে আনছি না। আমি আবারও বলি, এর আগেও বলেছি, একাধিক কন্টেন্টে বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বা তারা যে হামলা করলো বা সংগঠিত হয়ে একটা উত্তেজনা সৃষ্টি করলো, নিশ্চয়ই এগুলোকে আমরা সমর্থন করি না, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু কারণগুলোকে সেগুলো তো আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণগুলো আমরা বের না করে আমরা একচেটিয়াভাবে বিশেষ কারোর পক্ষে কথা বলে যাবো, বিশেষ কারোর বিপক্ষে কথা বলে যাব, সমাধান কখনোই আসবে না। এবং এর মধ্যে দিয়ে বিশেষ একটি পক্ষকে মানে তাদেরকেও রাজনৈতিক ভুল পথে পরিচালনা করার একটা অপচেষ্টা, আরেকদিকে আরেকটি পক্ষকে উত্তেজিত করার অন্য ধরনের একটি চেষ্টা। গোপালগঞ্জের এই সংঘর্ষের দায় কার? এই পরিস্থিতির দায় কার? এই পরিস্থিতির জন্য দায়ী কে? নিশ্চয়ই আমরা সেই জায়গায় যাবো এবং আপনারা সবাই যে যার মতন যার যার অবস্থান থেকে বিশ্লেষণ করছেন। তবে কিছু প্রশ্ন আছে, এটা জাতির বিবেকের প্রশ্ন এবং মনুষ্যত্বের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোলার জন্য শুরুতে বলে নেই, গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সমর্থক তারা যা করেছে সেইটাকে আমরা সমর্থন করার জন্য বসিনি বা সেটা সমর্থন করার যোগ্য না। কারণ হচ্ছে যে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ পরিহার করা প্রয়োজন এবং আওয়ামী লীগ আদর্শিক জায়গা থেকে লড়াই না করে তাদের সেখানে জনশক্তি আছে, সেই জনশক্তিকে মাঠে নামিয়েছে এবং সেই জনশক্তির হাতে আমরা দেখেছি দেশীয় অস্ত্রশস্ত্র আছে বিভিন্ন ভিডিওতে এবং লাঠিসোঁটা সবকিছুই ছিল। তারা সেইখানে তাদের শক্তি দিয়ে তারা এনসিপি কে ফেরানোর চেষ্টা করেছে। আর এর সাথে সাথে আমি এনসিপি ওয়ালাদেরকে যদি এই প্রশ্নটা করি যে আপনারা আপনাদের ভাষায় আপনারা তো সবসময় বলেন যে আওয়ামী লীগ ভয়ঙ্কর, আওয়ামী লীগ ডেঞ্জারাস, ফেসিবাদ, হিংস্র, মানবতাহীন, সব বলেন না? তো বললে পরে আপনার বাড়িতে গেছেন কেন? আপনি গেছেন তো গেছেন, মানে অবস্থাটা কি তৈরি করছেন যে আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাইতে ইচ্ছা করছে, কান চুলকাইলেন, তা আবার বাঘের গুহায় ঢুকা, বাঘের গুহায় ঢুকে আপনি বাঘের লেজ দিয়ে কান চুলতে হবে, বাঘ আপনাকে আদর করবে? আপনি কি মনে করেছেন? আপনারাই তো বলেন যে আপনাদের এই আওয়ামী লীগ আপনাদের পাইলে আদর্শ হাত দিবে, তা তো না। আওয়ামী লীগ তো সেই দল আপনারা নিজেরা বলেন। তাহলে আপনি কোথায় সংযম, পলিটিক্যাল কৌশল বলি বা উস্কানি থেকে নিজে দূরে ছিলেন? এনসিপি ওয়ালাদের কাছে এই প্রশ্নটা আমরা করতে পারি না? এবার আসুন মূল আলোচনায়। এই যে গোপালগঞ্জে হত্যাকাণ্ডগুলো ঘটলো, পুলিশের দিক থেকে পুলিশের একদম ঊর্ধ্বতন যারা আছেন আইজিপি পর্যায়ে থেকে তারা বলছেন যে পুলিশ গোপালগঞ্জে মরণঘাতী অস্ত্র ব্যবহার করছে না।
তাহলে কে করছে? যে লোকগুলো মারা গেছে তাদের গায়ে গুলির চিহ্ন দেখা যাচ্ছে, গুলির খোসা রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে, তাহলে এই কাজগুলো কার? আমি প্রথমে যদি দায়ের কথা বলি, পরিস্থিতির জন্য দায়কে, দোষীকে, দুপক্ষের মতো বিজয় দাবি করতে পারে। গোপালগঞ্জের মানুষ বলতে পারে, বা গোপালগঞ্জ রিলেটেড আওয়ামী লীগের যারা আছেন অথবা সারা দেশে যারা আছেন অনেকেই জাবর কাটছেন, বিএনপি সমর্থকের অনেকেই, যেহেতু তাদের এনসিপির দিকে একটা খুব জ্বালা তৈরি হয়েছে নতুন করে, তারাও বলছে গেলা তো গোপালগঞ্জে, কি করতে পারলা? আর সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে যেটা চোখে পড়ার ঘটনা ঘটেছে সেটা হলো যে সেনাবাহিনীর সাজোয়া জানে করে এই এনসিপি নেতাদের উদ্ধার করতে হয়েছে। এই জায়গাটা নিয়ে গোলাম মোল্লা রনি একটা খুব দারুণ পোস্ট দিয়েছে, দেখলাম, একটু ব্যঙ্গ করে, যে বাংলাদেশে ট্যাঙ্ক কেন দরকার এটা বোঝা গেল, এখন এই পরিস্থিতিতে বোঝা গেছে ট্যাঙ্ক কি কারণে প্রয়োজন হয়। যাই হোক, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু কথা হলো যে এই সারাদিনের ঘটনায় কে বিজয়ী হয়েছে, গোপালগঞ্জবাসী না এনসিপি? এনসিপির দিক থেকে দাবি করা হচ্ছে না আমরা তো শেষ পর্যন্ত সেখানে গিয়েছি, সমাবেশও কিন্তু হয়েছে, ছোট হোক বড় হোক, লোক কম হোক, তারা পরে আক্রান্ত হোক, সমাবেশ হয়েছে, সেখানে বক্তৃতাও দিয়েছে তারা। আরো একটি প্রশ্ন দেখেন, গোপালগঞ্জে যে প্রিপারেশন নেওয়া হয়েছে এই সমাবেশে, সেটা তো গোপালগঞ্জেরই এক ক্ষুদ্র অংশ, মানুষগুলো তো গোপালগঞ্জের, তারাই তো ওখানে স্টেজ বানিয়েছে। স্টেজ বানানোর কাজটি তার হুট করে 1 ঘন্টায় হয়নি, স্টেজ করা হয়েছে, মঞ্চ সাজানো হয়েছে, অডিয়েন্সের জন্য জায়গা সাজানো হয়েছে, প্রস্তুতি নিয়েছে। গোপালগঞ্জের কেউ না কেউ করেছে, ঢাকা থেকে গিয়ে তো আর করে নেই যে গোপালগঞ্জে কেউ নাই তাদের, সেরকম তো হয়নি সিচুয়েশন। এই দিক থেকে এনসিপি একটা স্যাটিসফ্যাকশনে ভুগতে পারে। কিন্তু পরবর্তীতে তারা যে বক্তৃতা দিচ্ছেন এবং যেই রণসাজে সরকার নেমেছে, সেই রণসাজ যদি আমরা দেখছি যে ছবিতে, ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে পোস্ট দিয়ে বলছে কারফিউর মধ্যে মানুষ যেন জীবন মৃত্যুর বিষয় না হলে কেউ যেন বাইরে বের না হয়। তার অর্থটা কি? এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা সিসি ক্যামেরায় গোপালগঞ্জের পরিস্থিতি দেখছে এবং তারা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই যে রাষ্ট্রযন্ত্র পুরোটাই একটা জেলার ম্যাক্সিমাম মানুষের ইমোশনের বাইরে, এটা কি এভাবে সমাধান সম্ভব? কারফিউ বা এই যে 4-4টি প্রাণ চলে গেল, তাজা প্রাণ, এই ইয়াং ছেলে পেলে সব ম্যাক্সিমাম তারা যে চলে গেল, এই সব করে কি এটা সমাধান করা সম্ভব? আমরা গত বছর এই সময় যে কথাগুলো বলতাম, আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন বল প্রয়োগের রাস্তা বেছে নিল, তাদের পুলিশ গিয়ে ছাত্রদের উপর হামলা করে, তাদের ছাত্রলীগ গিয়ে হামলা করে, আমরা তখন এই কথা বলেছি। জাস্ট 1 বছর আগে ব্যাক করে দেখবেন আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে, সেই জায়গায় আমরা বলতাম যে এই বল প্রয়োগ সমস্যার সমাধান না, এটা একটা বিশাল জনগোষ্ঠী, তারা তাদের ইমোশনে সেটাকে বল প্রয়োগ করে সমাধান সম্ভব, যে ডিক্লারেশন গুলো দেওয়া হচ্ছে। এবার আসেন গোপালগঞ্জের মানুষ, তারা মনে করেছে বা তাদের সমর্থকরা বলছে যে ওকে, আমরা তো তাদেরকে কিছু করতে দেইনি, তারা পারে নাই, তাদেরকে আমরা সাজুয়া জান দিয়ে বিদায় হতে বাধ্য করেছি। এবং এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, আজকে সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে কি ছিল কপালে এই এনসিপির মানুষজন? বলা যে হয় 2 দিন বাদে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, যেতে তো হবে সেনাবাহিনী, আজকে না কালকে তো যাবেই। সেনাবাহিনী তো আর আজীবন পুলিশের মতো রাস্তায় থাকার জন্য আসেনি। সেনাপ্রধান বলছেন তারা ডিসেম্বর নাগাদ চান ফিরে যেতে। তো সেই জায়গায় সেনাবাহিনী না থাকলে তখন তার মানে কি যতদিন সেনাবাহিনী আছে ততদিন এনসিপি আছে, সুতরাং সন্তুষ্টিতে ভোগার কোনো জায়গা নেই। এনসিপির উচিত তারা যেটাকে বিজয় মনে করছে এইটাই তাদের মধ্যে নিয়ে তাদের চুপ করে থাকা। এখন তাদের যারা বুদ্ধিদাতা আছেন তারা যে বলছেন এর বাড়ি আওয়ামী লীগের, এখনো যাদের বাড়ি অক্ষত আছে সেগুলোকে হাত দেওয়ার জন্য, এইটা আমার ধারণা এনসিপির জন্য ক্ষতিকর একটা প্রক্রিয়া হবে। তারা অন্যভাবে, তারা আওয়ামী লীগের বিরোধিতা করার রাইট অবশ্যই তাদের আছে, যে কারোরই রাজনৈতিক ভাবে আরেকটা প্রতিপক্ষকে বিরোধিতা করতেই পারে, এটার মধ্যে সমস্যার কিছু নেই। সমস্যা হলো বিরোধিতার তরিকাটা কি, রাস্তাটা কি। এবার আসেন গোপালগঞ্জে যে প্রাণগুলো গেছে, এই প্রাণগুলোর কোনো মূল্য নেই। আমি এর আগের একটা আলোচনায় আপনাদেরকে অনেকের বিবৃতির কথা বলেছি। বিএনপি বিবৃতি দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে, গণ অধিকার পরিষদ বিবৃতি দিয়েছে, এবি পার্টি বিবৃতি দিয়েছে, জনশক্তি কর্মসূচি ঘোষণা করেছে, আরো বিভিন্ন জন একদম ধুয়ে দিচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা সন্ত্রাসী ছাত্রলীগ তারা এই করেছে, এনসিপির উপর আঘাত এনেছে, এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে, গোপালগঞ্জ কুড়িয়ে দিচ্ছে। আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। এই পোস্টটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জেনজেট এইরকম অনেক পেজ থেকে সরানো হচ্ছে। আমার কথা হচ্ছে, এইবার তো গোপালগঞ্জ গিয়ে আর্মির এপিসির ভিতর ঢুকে কোন রকমে বেঁচে ফিরেছে ঢাকার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্ভিস মলম হাসনাতে না, কিন্তু পরবর্তীতে গোপালগঞ্জ গেলে আর্মির এপিসির ভিতর করে যেতে হবে, আবার আর্মির এপিসির ভিতর করে চলে আসতে হবে, রাস্তায় নামার দরকার নেই। এগুলো উস্কানিমূলক বক্তব্য ছাড়া আর কিছুই না। এই পরিস্থিতি করে গোপালগঞ্জে সংঘর্ষ বাঁধিয়ে উস্কানিমূলক কথা বলে দেশটাকে ধ্বংসের পায়তারা তো করেছেনি, গোপালগঞ্জকে ধ্বংস করতেছে আওয়ামী লীগের দুর্গ বলে। সে কারণে আমার কথা হচ্ছে, বাংলাদেশে প্রত্যেকটা দলের বিভিন্ন জায়গায় দুর্গ আছে। আওয়ামী লীগের যেমন গোপালগঞ্জের দুর্গ, শরীয়তপুর এগুলোর মধ্যে একটু
ভালো অবস্থান আওয়ামী লীগ আছে। রংপুরে জাতীয় পার্টি, বিএনপিরও এরকম অনেক জায়গা দুর্গ আছে, জামাত ইসলামীরও কিন্তু অনেক জায়গায় এরকম দুর্গ আছে। তাই দুর্গ ভাঙার জন্য তোমরা আর্মি, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করছো, সাধারণ গোপালগঞ্জবাসীকে গণহত্যা করাচ্ছ। এটা মোটেও কাম্য না। আর সাধারণ জনগণ এই সকল বিষয় মোটেও অ্যাকসেপ্ট করছেন। মনে করতেছো তোমাদের পাশে সাধারণ জনগণ আছে, মোটেও তোমাদের পাশে সাধারণ জনগণ নেই। গোপালগঞ্জের ব্যাপারটা এখন তোমরা পারবা তুলানোর মেইন রিজন হচ্ছে এই জিনিসটাকে ক্যারি করা। আর আগস্টের মধ্যে সেম 5 আগস্টের হিসাব করে আগস্টে আবার বড় একটা অঘটন ঘটানো গোপালগঞ্জে, মানে বোঝাতে চাচ্ছ আগস্টে আবার আমরা গোপালগঞ্জ জয় করেছি 5 আগস্ট। সে কারণে তার প্রসেস তৈরি করতেছ। সারা বাংলাদেশের সকল শিবির ক্যাডার, এনসিপির ক্যাডার, আরো বিভিন্ন ক্যাডার মজুদ করতেছো গোপালগঞ্জে হামলা করার জন্য, পুলিশ সহ, আর্মি সহ। গোপালগঞ্জবাসী বসে থাকবে না, গোপালগঞ্জবাসীর সাথে সারা বাংলাদেশের মানুষ যুক্ত হবে। তোমরা যদি সশস্ত্র হামলা করার জন্য প্রস্তুত হও, ফরিদপুর, শরীয়তপুর সকল জায়গার মানুষ ওদের সাথে যুক্ত হবে। কারণ সাধারণ মানুষকে তোমরা সশস্ত্র হামলা করে আর্মি, র্যাব, বিজেপি দিয়ে হত্যা করবে, আর সাধারণ মানুষকে বসে থাকবে। তোমরা তো যাওয়ার আগে হুমকি দিয়েছই যে আমরা যুদ্ধ ঘোষণা করবো। তোমরা আরো আগেও বলেছ যে আমরা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতেছিলাম। তার মানে তোমাদের কাছে এখন হিউজ পরিমাণে আর্মস আছে। তোমরা পাকিস্তান থেকে বাংলাদেশে আর্মস আমদানি করেছো, মজুত করেছো এই দিনগুলোর জন্য। এখন শুধু গোপালগঞ্জের সাথে তোমরা ফাইট করার জন্য এই প্রস্তুতি নিচ্ছ, গোপালগঞ্জ ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের দুর্গ ধ্বংস করার জন্য। দেওয়ালে পিঠ গেলে সারা বাংলাদেশের মানুষ রাস্তা নেমে পড়বে। এই জন্যই তো বলেছে ইন্ডিয়া যে ডিসেম্বরের কাছাকাছি সময়ে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, তাদের কাছে গোয়েন্দা সংবাদ আছে। এই কারণে তোমরা যে প্ল্যানিংটা করছো এটাও কিন্তু ইন্ডিয়া বুঝতে পারতেছে, সাধারণ জনগণ বুঝতে পারতেছে যে তোমরা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ। বাংলাদেশ একটি গৃহযুদ্ধ সংগঠিত করবা, সেই গৃহযুদ্ধের মুক্তিযুদ্ধ সকল সপক্ষ শক্তিদেরকে তোমরা মেরে ফেলবা, বাংলাদেশকে আবার পাকিস্তানে রূপান্তরিত করবা। আমি ফলাওভাবে একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এনসিপি সম্পূর্ণরূপে জামায়াত ইসলামীর নিয়ন্ত্রিত সংগঠন। এখানে সকলেই ওতপ্রোতভাবে জামাতের সাথে বিতর্কতভাবে, বহির্গতভাবে জড়িত আছে। ডক্টর ইউনূসের বয়স হয়ে গিয়েছিল, সেটার দিয়ে একটা দল গঠন করে দেওয়া দিয়েছে, কিন্তু এরা সম্পূর্ণরূপে সকলে জামাতের সক্রিয় শিবিরের কর্মী। জামাতের একটা ব্যাড ইমেজ আছে, শিবিরের একটা ব্যাড ইমেজ আছে, জনগণ, সাধারণ জন তাদের সাথে সম্পৃক্ত হয় না তাদের কর্মী ছাড়া, কারণ তারা রক্তটা শিবির আর বিভিন্ন ধরনের ব্যাড ইমেজ। ওই ইমেজটাকে কাটানোর জন্য এই বিপ্লবী চেতনা তৈরি করে এদেরকে সামনে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছে, আওয়ামী লীগের সাথে কাউন্টার করার জন্য, সাধারণ জনগণ যাতে এদেরকে সমর্থন করে। আর জামাত যাতে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত, সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি। তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা, আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির, তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি, কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি
এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, সমন্বয়কদের বিষয়ে কথা হয়, দেশের বিভিন্ন অবস্থা এবং ইস্যু নিয়ে এক কথায় বলতে গেলে সব কিছু কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।